নমস্কার বন্ধুরা। দেশের মধ্যে এখন শাসক দল এবং বিরোধী দল, শাসক জোট এবং বিরোধী জোট উভয়েই সমান তালে একে অপরের বিরুদ্ধে পাল্লা দিচ্ছে। একদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ, আরেকদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। দুটোই এখন একরকম মুখোমুখি দাঁড়িয়ে, কেউ কাউকে আর সহজে জায়গা ছেড়ে দিতে রাজি না। বিশেষ করে গত 11 বছর আগে, মানে 2014 সালে যখন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকারে আসে এবং নরেন্দ্র মোদী প্রথমবারের মতন দেশের প্রধানমন্ত্রী হন, তখন দেশের বিরোধী দলগুলো, ছোট বড় প্রায় সবগুলো দলই মানসিকভাবে অনেকটা মুষড়ে পড়েছিল। কারণ বিজেপি প্রথমবার একাই 282টা আসন দখল করে। ভাবা যায় বিজেপির ইতিহাসে এর আগে কোনো দিন এতগুলো আসন পায়নি এবং একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তখন এনডিএ থাকলেও এবং বিজেপি এনডিএর বড় শরিক হলেও মূলত বিজেপি একা নিজের দাপটে সরকার চালাতে শুরু করে। এবং বিজেপির যে দাপট, তখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আকাশ প্রমাণ, সারা পৃথিবীতে তার নাম ডাক। দেশের ভেতরে তার সমতুল্য আর কোনো নেতাকে তখন দেখা যাচ্ছে না। জনপ্রিয়তায়, প্রচারে, দাপটে, সব ক্ষেত্রেই নরেন্দ্র মোদী তখন এক এবং অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। এই অবস্থাটা চলতে থাকে এবং কেন্দ্র সরকার এরপরে 14 পরবর্তী সময়ে যখন যেটা মনে করেছে সিদ্ধান্ত নিয়েছে, কাউকে জিজ্ঞেস না করলেও তার কিছু আসে যায় না, কাউকে পাত্তা না দিলেও তার কিছু আসে যায় না। আলোচনা করার দরকার মনে করলে মিনিমাম আলোচনা করেছে, মনে না করলে আলোচনা করেইনি, এরকমভাবে। এবং পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে সারাক্ষণ দেশের মানুষ এবং মিডিয়াতে মিলিয়ে দেশের মানুষ অনুভব করেছে যে দেশের মধ্যে একটাই দল আছে সর্বশক্তি সম্পন্ন, সর্বক্ষমতা সম্পন্ন। বাদ বাকি দলগুলো নামমাত্র অবস্থানে চলে গেছিল। কংগ্রেস সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে, সেই কংগ্রেসকে পর্যন্ত তখন একটা মাইনর শক্তি বলে মনে হয়েছে, ছোট একটা দলের মতন হয়ে গেছিল। এইভাবে চলতে চলতে আপনার 2019-এর লোকসভা নির্বাচন আসে। তার আগে পুলওয়ামা ইত্যাদি ঘটনা ঘটে। একটা দেশপ্রেমের আবেগ আবারও জেগে ওঠে এবং দেখা যায় বিজেপি আগের চেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে আবার ক্ষমতা দখল করে। কংগ্রেস আসন সংখ্যা সামান্য বাড়াতে পারলেও এটা একেবারেই কংগ্রেসের জন্য বেমানান। অন্য দলগুলো মানসিকভাবে একরকম বিপর্যস্ত হয়ে গেছিল। দেশে ছোট ছোট দলগুলোর, আঞ্চলিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে পর্যন্ত অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছিল যে এই যে দলগুলো, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে, শিবসেনা, তারপর আকালি দল, অসম গণ পরিষদ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তারপর বিজু জনতা দল, তারপর তখন তো টিআরএস ছিল, বিআরএস হয়নি তখনও, টিআরএস, তেলুগু দেশম পার্টি, এই পার্টিগুলোর ভবিষ্যৎ অন্ধকার। বিজেপি ধীরে 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 সারাটা দেশের দখল নিয়ে নেবে, সবগুলো রাজ্য সরকারের দখল নিয়ে নেবে এবং যেখানেই বিজেপি যাবে সেখানেই বিজেপি একমেব দ্বিতীয়ম হয়ে যাবে। বাকি দলগুলো ধীরে ধীরে ইতিহাসের খাতায় জায়গা করে নেবে, এরকমটা ধরে নিয়েছিল। 2019 থেকে 2024 আস্তে আস্তে পরিস্থিতি ধীরে 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 পাল্টাতে শুরু করে। বিরোধীরা বুঝতে পারে যে দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে। এবার যদি ঘুরে না দাঁড়ানো হয়, এবার যদি আপনার প্রবল চেষ্টা না করা হয়, তাহলে সত্যি সত্যিই তাদেরকে ইতিহাসের খাতায় চলে যেতে হবে। তাদের আর অস্তিত্ব থাকবে না, নাম ও নিশান নেই রহেগা বলে না সিনেমাতে, এরকম হয়ে যাবে। তখন ধীরে ধীরে তারা একে অপরের সঙ্গে আলোচনা করতে শুরু করে এবং আলোচনা করতে করতে একটা সময় ইন্ডিয়া জোট গঠিত হয়। আপনার ইউপিএ 10 বছর রাজত্ব করেছিল দেশে, সে ইউপিএকে ইতিহাসে ঠেলে দিয়ে ইন্ডিয়া জোট গঠন করা হয় এবং ইন্ডিয়া জোট গঠন করে তারা নতুন উদ্যমে 2024-এ শাসন ক্ষমতা দখলের জন্য লড়াই করে। সেই লড়াইয়ে যখন তারা অনেকটাই ঐক্যবদ্ধভাবে এবং প্রায় এক সুরে তারা কথা বলতে থাকে এবং দেশের মানুষকে বিভিন্ন বিষয়গুলো সম্বন্ধে জোরদারভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে, তখন তাতে কাজ হয়। 24-এ রেজাল্টে
তার ফলাফলে তা প্রমাণিত হয় যে ইন্ডিয়া জোটের শক্তি এতটা বেড়ে যায় যে হ্যাঁ, কোনো একটি দল বিজেপির সঙ্গে সমমানের না হলেও ইন্ডিয়া জোট কিন্তু বিজেপির সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে গেছে, চোখে চোখ রেখে কথা বলার মতন অবস্থাতে চলে গেছে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেয় এবং অন্য দলগুলোর উপর নির্ভরশীল হয়ে যায়। এই রকম একটা অবস্থা হওয়ার পরে গত একটা বছর ধরে, অর্থাৎ এনডিএ সরকার, এখন আর বিজেপি সরকারকেও বলার কোনো সুযোগ নাই, এখন এনডিএ সরকারের আমলে আপনারা খেয়াল করে দেখবেন যে দেশের ছোট ছোট দলগুলো যেগুলো মুষড়ে পড়েছিল, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল, সেই দলগুলো আবার কিভাবে নতুন উদ্যমে ঘুরে দাঁড়িয়েছে। আপনারা দেখেন এখন ডিএমকে যেরকমভাবে দাপটের সঙ্গে আবার রাজনীতি করতে শুরু করেছে, যেভাবে তৃণমূল কংগ্রেস তার আভ্যন্তরীণ ঝামেলাগুলোকে অনেকটা চেপে রেখে বিজেপির সঙ্গে আবার একেবারে চোখে চোখ রেখে আপনার লড়াই করতে শুরু করেছে। তারপর ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আপনারা দেখেন ঝাড়খণ্ডে, আপনারা দেখেন শিবসেনা, ইউবিটি এবং রাজ ঠাকরের এমএনএস, এরা আবার মিলিত হয়ে আবার বিজেপির মুখোমুখি দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। আপনারা দেখেন বিহারে মহাগঠবন্ধন, মানে ইন্ডিয়া জোট সেখানে মহাগঠবন্ধন হিসেবে পরিচিত, তারা কিভাবে প্রবল পরাক্রমে ঘুরে দাঁড়িয়ে আপনার টেনশনে ফেলে দিয়েছে নীতিশ কুমারকে। সেখানে আর এনডিএ সরকার গঠিত হবে না বলে অনেকে মনে করছে, যার ফলে নানান ধরনের মানুষকে আপনার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করতে হচ্ছে সরকারকে। এই যে ছোট ছোট দলগুলো তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। কংগ্রেসকে দেখেন, আপনারা যদি দেখেন 2024 পর্যন্ত লোকসভাতে কংগ্রেসের যে প্রেজেন্টেশন সেটা অনেকটা মিনমিনে ছিল, অনেকটা দুর্বল ছিল, কিন্তু 24 পরবর্তী সময় দেখেন কংগ্রেসের প্রেজেন্টেশন দেখেন, মানে পার্লামেন্টের ভেতর যখনই পার্লামেন্ট বসছে, সে লোকসভাতেই হোক অথবা রাজ্যসভাতেই হোক, বিজেপিকে মহা টেনশনে রাখছে কংগ্রেসের যারা আপনার বক্তারা, এমপিরা, রাহুল গান্ধী থেকে শুরু করে আপনারা দেখেন আসামের গৌরব গগৈ, এরা একের পর এক, এবং এবার দেখলাম আপনার প্রিয়াঙ্কা গান্ধীর ভাষণ শুনলাম আমি, এরা সবাই এত দাপটের সঙ্গে ভাষণ রাখছে, এত জোরদারভাবে মানুষের বিষয়গুলো তুলে ধরছে এবং সরকারকে প্যাচে ফেলার জন্য বুদ্ধিমত্তা সম্পন্ন বক্তব্য রাখছে যে বারবার সরকার হতচকিত হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে সরকারের সঙ্গে যে ছোট ছোট দলগুলো আছে, মানে এনডিএর যে শরিক দলগুলো, তারা কিন্তু বিপদের সময় বিজেপির পাশে ওইভাবে দাঁড়াচ্ছে না। তারা কিন্তু মনে হচ্ছে সুযোগের সন্ধান করছে, মনে হচ্ছে তারা এনডিএতে আছে ঠিকই, কিন্তু অন্য আরেকটা ব্যবস্থাও তারা খুঁজে দেখছে। তারাও মানে চাইছে না খুব একটা যে এনডিএ শক্তিশালী থাকুক বা এনডিএর প্রধান শরিক দল আবার আগের মতন শক্তি ফিরে পাক, তারা চাইছে না মনে হচ্ছে। ফলে যখনই কেন্দ্রের সরকার আপনার বিরোধীদের তোপের মুখে থাকছে, লোকসভার মধ্যে বাক্যবাণে জর্জরিত হচ্ছে, তখন কিন্তু বিজেপির সহযোগী দলগুলোকে প্রবল পরাক্রমে তাকে সাহায্য করতে এগিয়ে আসতে কিন্তু দেখা যাচ্ছে না। ফলে একটা অসহায় অবস্থা কিন্তু বিজেপির মধ্যে দেখা যাচ্ছে। বিজেপির নেতাদের চেহারা, সর্বভারতীয় নেতাদের এবং বিভিন্ন রাজ্যের নেতাদের চেহারার দিকে তাকালেই পরিষ্কার 10 বছর যেরকম প্রবল আত্মবিশ্বাস নিয়ে তারা আপনার কথা বলতেন এবং দাপটের সঙ্গে হামসে বরা কন হ্যাঁ এটা বোঝানোর চেষ্টা করতেন, এই গত 1 বছর ধরে সাম্প্রতিককালে তো মারাত্মকভাবে তাদের চেহারার মধ্যে সেই আত্মবিশ্বাস উধাও হয়ে গেছে। চেহারার মধ্যে একটা মায়ুসী ভাব, একটা হতাশার ভাব এবং একটা অনিশ্চিত ভবিষ্যৎ যে তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে, এটা তাদেরকে দেখলে কিন্তু বুঝতে খুব একটা অসুবিধা হয় না। ফলে দেশের রাজনীতির মধ্যে এই যে ছোট ছোট পরিবর্তনগুলো, এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে মিলে কিন্তু একটা বিরাট কোনো পরিবর্তনের ইঙ্গিত করছে। এবং আপনারা দেখেন গত 1 বছরে কেন্দ্র সরকার অনেকগুলো বিল সংসদে এনে সেগুলোকে টেকাতে পারেনি, সেগুলোকে হয় পেশ করার আগেই ফিরিয়ে নিয়েছে, না হয় পেশ করার পরে সেটাকে আপনার কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে আপনার আবার পর্যালোচনা করার জন্য। এমনকি ওয়াকফ বিল পাশ করার পরেও আপনারা সুপ্রিম কোর্টে দেখেছেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপনার কি রায় দেওয়া হয়েছে।
এসআইআর নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর শুরু করানোর পরেও এখন এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি যে এখন তো টেনশনে আছে যে বিহারের এসআইআরে যে ধরনের ঘোটালার অভিযোগ আসছে সেগুলো যদি সুপ্রিম কোর্টে প্রমাণিত হয় তাহলে সুপ্রিম কোর্ট না এবারের মতন বিহারের এসআইআরের পুরো প্রক্রিয়াটাকেই না বাতিল করে দেয়। ফলে নানান দিক থেকে আপনারা দেখেন একটা সংকটের মধ্যে কিন্তু কেন্দ্রের এনডিএ সরকার কিন্তু রয়েছে এবং সবচেয়ে বেশি সংকটে রয়েছে বিজেপি। কারণ বিজেপির বন্ধু যারা আছে তারা তো অতীতে অনেকেই আপনার বিরোধী অবস্থানে ছিল, ফলে ভবিষ্যতেও তাদের বিরোধী অবস্থানে যেতে কোনো অসুবিধাই নাই। সে চন্দ্রবাবু নেতৃত্বাধীন টিডিপি বলেন, নীতিশ কুমার নেতৃত্বাধীন জেডিইউ বলেন, আপনার চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন আপনার মানে কি লোক জনশক্তি পার্টি, আর এদের কথা বলেন জয়ন্ত চৌধুরীর আরএলডি বলেন, এরা সবাই ফুৎকারে বিজেপিকে টাটা বাই করে দিয়ে আপনার ইন্ডিয়া জোটে চলে যাবে। তার আগে আলোচনা করে তারা হিসাব নিকাশ করে নেবে যে ইন্ডিয়া জোটে গেলে পরে তারা কোন গুরুত্বপূর্ণ মন্ত্রক পাবে, কয়জন ক্যাবিনেট মিনিস্টার হবে তাদের দলের, এবং তাদের রাজ্যে যেখানে যেখানে তারা শাসন ক্ষমতায় আছে সেখানে সেখানে কত বড় প্যাকেজ দেওয়া হবে, কীরকম আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হবে, রাজনৈতিকভাবে তাদের কতটা গুরুত্ব দেওয়া হবে, এগুলো একটু হিসাব নিকাশ করে নেবে। যতটুকু বিজেপি দিচ্ছে তার চেয়ে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের নেতারা হয়তো 1.5-2 গুণ বেশি দিয়ে দেবে। তারা ফলে আনন্দে লাফাতে লাফাতে আপনার শিবির বদল করে নেবে। ফলে তাদের তো অসুবিধা নাই। অসুবিধাটা কিন্তু যারা গত 10 বছর ধরে প্রবল ক্ষমতা ভোগ করেছিল এবং নিজেদেরকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী বলে মনে করেছিল, তাদের কিন্তু তখন কিন্তু তাদের আশেপাশে কোনো বন্ধু হয়তো দেখা যাবে না। ফলে ভারতের রাজনীতিতে আপনার এই মুহূর্তে যে মুখোমুখি দাঁড়িয়ে আছে, একদিকে এনডিএ একদিকে ইন্ডিয়া জোট, সেটাকে অন্যভাবে বললে পরে একদিকে ইন্ডিয়া জোট আর একদিকে বিজেপি বলা যেতে পারে। এবং এই মুখোমুখি যে দাঁড়িয়ে থাকা পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে, এটা শেষ পর্যন্ত আপনার কোথায় গিয়ে দাঁড়াবে সেটাকে শেষ পর্যন্ত বিজেপিকে ক্ষমতাচ্যুত করে ইন্ডিয়া জোটের ক্ষমতা দখল করার মধ্য দিয়ে গিয়ে পরিণতি পাবে না অন্য কিছু হবে। আপনারা হয়তো অনেকেই এই বিষয়টা খেয়াল করে থাকবেন, ভালো করে বিচার বিশ্লেষণ করে থাকবেন, তাদের হয়তো অনেক মতামত হয়তো এই বিষয়ে থাকবে, সেগুলো প্রকাশ করার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সটা রয়েছে, সেখানে প্রকাশ করে একটু জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, জয় হিন্দ।